উপস্থাপক হতে চাইনি, আর ছোটবেলায় ভাবতাম যে আমি ডক্টর হব। আচ্ছা, তো সেটা যখন হতে পারিনি তখন আমার মতো মানে ডিপ্রেশনে থাকা মানুষ বোধহয় আর ছিল না, মানে আমি তখন কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না। ছোটবেলা থেকে অনেক কিছুর সাথে আপনি জড়িত ছিলেন, আবৃত্তির সাথে জড়িত ছিলেন, নৃত্যের সাথে জড়িত ছিলেন, কিন্তু থাকে না যখন থেকে আমরা এইম ইন লাইফ সেট করি যে আমরা এটা হব, বড় হয়ে এটা হতে চাই, সো তখন আসলে আপনার ইচ্ছে কি হওয়ার ছিল? আমার এখন কোনো এম ইন লাইফ নাই। প্রথমত এখন আপনি হয়ে গেছেন, এখন আর কি আমি উপস্থাপক হতে চাইনি, আর ছোটবেলায় ভাবতাম যে আমি ডক্টর হব। আচ্ছা, তো সেটা যখন হতে পারিনি তখন আমার মতো মানে ডিপ্রেশনে থাকা মানুষ বোধহয় আর ছিল না, মানে আমি তখন কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না, অ্যান্ড অনেক দিন সময় লেগেছে আবার কাম ব্যাক করতে, কারণ আমরা যারা আসলে মধ্যবিত্ত পরিবারের, আর আমার বাবা মা শিক্ষক, তো আমাদের একটা প্রেশার থাকে যে হয় ডক্টর না হলে ইঞ্জিনিয়ার হতে হবে, মানে এটা বাবা মাদের সেট করে দিয়ে থাকে বাচ্চাদের মাথায় ঢুকে যায়। এক্স্যাক্টলি। সো ওই ব্যাপারটা আমার বেলাতেও ছিল এবং আমি ওটা মানতেই পারিনি যে আমি মানে হতে পারিনি। ওটা নিয়ে আমার এখন আর কোনো রিগ্রেট নেই, ভালো হয়েছে খুব। অবশ্যই, কারণ আমার কাছে মনে হয় যে আপনি এখন যে প্রফেশনে কাজ করছেন সেখানে আসলে যতটা আপনি ভালোবাসা পাচ্ছেন সবার, যতটা রেসপন্স পাচ্ছেন, এবং যতটা আমার কাছে মনে হয় উপস্থাপনা লাইফটা খুব মজার লাইফ, মানে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করা, মানুষের কাছে পৌঁছা যায়, রাইট। সুখ দুঃখ ভাগ করে নিয়ে ডক্টরদের মনে হয় শুধু দুঃখই ভাগ করতে হয় না, সুখটাও হয়তো অনেক সাকসেস থাকে যখন মানুষকে সেবা দিয়ে তারা সুস্থ করেন, এটা অন্যরকম একটা আনন্দ, বাট সেটা আমি পারিনি, কিছু করার নেই। ইটস ওকে, এটা তো ইউ আর ডুইং ভেরি 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 গুড। Thank আচ্ছা, you. সব কাজের ক্ষেত্রেই আমরা জানি কম্পিটিশন থাকে, এবং কার থেকে কে ভালো করবে বা আমার নিজেকে কিভাবে আমি আরো বেস্ট করব সেটার একটা বিষয় থাকে। উপস্থাপনার ক্ষেত্রে কম্পিটিশনটা আসলে কতটুকু? অবশ্যই কম্পিটিশন আছে, বাট আমার কাছে মনে হয় যে এটাকে ওই কম্পিটিশন হিসেবে না দেখে নিজের সাথে নিজের লড়াই করাটা খুব বেশি জরুরি। আমি মনে করি আমি নিজেই আমার কম্পিটিটর। সো আমি চেষ্টা করি যে আজকে আমি যে পারফরমেন্সটা দিচ্ছি আগামী দিনের পারফরমেন্স যেন আজকে থেকে বেটার হয়, সো তাহলে হয়তো ভালো করা সম্ভব। নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এক্স্যাক্টলি, আপনার মধ্যে সবসময়। আচ্ছা, সো যেটা আপনি বললেন যে উপস্থাপিকাদের কিন্তু অ্যাকচুয়ালি ঈদের মধ্যে কাজটা বেশি থাকে বা ব্যস্ততাটা বেশি, কাজের মৌসুম আমরা বলি, রাইট। সো অন্য তারকারা বা অন্য আমাদের এই ইন্ডাস্ট্রিতেই যারা কাজ করছেন তারা দেখা যায় যে ঈদের আগে তাদের অনেক প্রেশার থাকে, তারা অনেক কাজ করেন, ঈদের সময়টা তারা আসলে রেস্ট করতে চান, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় সেটা পুরোটাই উল্টো। হ্যাঁ, সো এই ঈদে কি কি কাজ আছে, কি ব্যস্ততা? ঈদের ব্যস্ততা যদি আমি একটু বলি, প্রতি বছর যেই পরিমাণ ব্যস্ততা থাকে এবার সিনারিওটা একটু ভিন্ন, কারণ আমি 22 ডিসেম্বর থেকে সেরা রাধুনী শুরু করেছি, সেরা রাধুনী সিজন 8, এবং এটা যেহেতু সিজন 8 প্রথমবারের মতো একজন উপস্থাপক পুরো সিজনটা করছে। আগে যেটা হতো যে অডিশন রাউন্ড করতেন একজন উপস্থাপক, কম্পারেটিভলি একজন জুনিয়র উপস্থাপক, আর স্টুডিও রাউন্ড করতেন একজন সিনিয়র উপস্থাপক, বাট এবার রাধুনী থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছিল, স্কয়ার গ্রুপ এবং সেরা রাধুনী থেকে, যে না, এবার তারা একজন প্রেজেন্টার দিয়ে, মানে দেশের বাইরে আমরা যেটা দেখি রিয়ালিটি শোগুলোতে, দেশের বাইরে কিন্তু বড় ধরনের যে কোনো রিয়ালিটি শোগুলো একজন উপস্থাপকই পুরোটা কন্টিনিউ করেন। তো সেটা যেটা হয়, যারা আসলে এখানে পারফর্মার একদম মানে বেজ থেকেই কিন্তু বা মূল থেকে এদের সাথে একটা কমিউনিকেশন হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা সম্পর্ক তৈরি হয়, কারণ আমি কিন্তু সারা দেশে ঘুরেছি, ওখান থেকে আমরা অডিশনের মাধ্যমে পার্টিসিপেন্টদের তুলে নিয়ে এসেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেই জায়গা থেকে প্ল্যানিং ছিল সেরা রাধুনীর এবার যে একজন প্রেজেন্টারই হোল সিজনটা করবে। তো আমাকে অনেকে বলেছে এটা একটা ভুল সিদ্ধান্ত নিলে কিনা, এতগুলো দিন লম্বা সময়, বাট আমি খুবই এনজয় করেছি। ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 22 থেকে শুরু হয়েছে এবং তারপর জানুয়ারির 20 পর্যন্ত করলাম অডিশন। এরপর কঙ্কা সেরা পরিবার সেই শোটা করতে হয়েছে, সেটা একটা রিয়ালিটি শো, সেটার জন্য আমাকে সেরা রাধুনী একটা টাইম বের করে দিয়েছিল, এবং তারপর আমি আবার চলে গেলাম গাজীপুরে 53 দিন শুটিং হয়েছে আমাদের, এবং তারপর ওখান থেকে আমি ফিরে এসেছি। এবং আমরা সেটা নিয়ে কথা বলছিলাম যে 53 দিন আপনাকে একটানা ওখানে থাকতে হয়েছে, মাঝখানে বোধহয় একদিন দুদিনের জন্য আমি এসেছিলাম, ওটা চ্যাম্পিয়ন্স ট্রফি করার জন্য, আর ইস্পাহানির একটা শো ছিল। সো ঈদের সময় যে শো যাচ্ছে আমার, ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ, এই অনুষ্ঠানটা যাচ্ছে, লাইভ শো করছি, আর নতুন একটা বিজ্ঞাপন করেছি ঈদের আগে আপনার গাজী গ্রুপের, গাজী কিচেন হুড। আরেকটা বিজ্ঞাপন করেছি যে প্রোগ্রামে আমি এই মুহূর্তে রয়েছে, কোহিনুর কেমিক্যাল প্রেজেন্সের, মানে কোহিনুর কেমিক্যাল তিব্বত লাক্সারি সোপ, বাট কোহিনুর কেমিক্যালের খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট আছে ফার্স্ট ওয়াশ, তো সেটার বিজ্ঞাপন করেছি আমি, সেটা খুব রিসেন্টলি আসবে, আমরা দেখতে পাবো স্ক্রিনে। সো এই হলো আমার ব্যস্ততা এবারের ঈদের। অনেক ব্যস্ততা, অনেক। আপনি মানে তারপরে আল্লাহ, খুব ইম্পর্টেন্ট একটা মানে প্রোগ্রাম আমি মিস করে গেছি, এটা হচ্ছে আনন্দ মেলা। মানে ঈদে আনন্দ মেলা আমরা সবাই খুবই উপভোগ করি, অবশ্যই। সো এবার আনন্দ মেলা উপস্থাপনা করেছি আমি এবং আমার ফ্রেন্ড স্পোর্টস জার্নালিস্ট সৈয়দ সামি, অ্যান্ড সামি আর আমার বন্ধুত্ব খুব ভালো, সো আমরা দুজন মিলে চট্টগ্রাম গিয়েছিলাম, আমরা অনেক ঘুরেছি পতেঙ্গাতে, এবং ওখানে আরও যা যা রয়েছে দেখার মতো দর্শনীয় স্থান, তো সেই জায়গাগুলো ঘুরে ঘুরে আমরা শো করেছি, এবং
স্টুডিওতে তো অবশ্যই করেছি। অবশ্যই। আচ্ছা, এই যে প্রোগ্রাম করতে যখন ঢাকার বাইরে যাওয়া হয় উপস্থাপনার ক্ষেত্রে, অনেক জায়গায় ঘোরা হয়, দেশের বাইরেও করা হয়, তো যারা থাকে না, বন্ধু বান্ধব থাকে না, মানে আমি এই প্রশ্নটার অনেক সম্মুখীন হই, অথবা ওরা মনেই করে, ওরা চাপিয়ে দেয় যে হ্যাঁ তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তুমি অনেক এনজয় করছো। অ্যাকচুয়ালি কাজে গেলে কি এনজয় করা হয়? ব্যাপারটা হচ্ছে কাজটাকে আমি খুব এনজয় করি, সো আমি যেখানেই যাই না কেন আমার মনে হয় যে আমি আনন্দে আছি। সবসময় এটা সম্ভব হয় না, বিকজ অনেক প্রেশার থাকে, চাপ প্রিপারেশন থাকে, আমি কি করব, কিভাবে করব, কতজন অডিয়েন্স, এখানকার অডিয়েন্সের টোনটা বুঝতে হয় যে আমি কোন টোনে আগাবো, সো অনেক ব্যাপার থাকে। তবে আমার কাছে মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন, আমরা যারা উপস্থাপক আমরা প্রত্যেকটা মোমেন্ট কিন্তু এনজয় করি। রাইট, তা না হলে কাজটা আসলে সুন্দরভাবে হয় না, একদমই না। করা সম্ভব হয় না।